আপনি তারেক রহমান সাহেবের আজকে যে প্রেস কনফারেন্স, সেখান থেকে আপনার জন্য মূল টেক অ্যাওয়ে কি, মূল বার্তাটা উনি আসলে দেশের মানুষকে, সারা বিশ্বকে কি দিতে চেয়েছেন? না, আপনি যদি এক কথায় বলেন যে রাজনীতির গুণগত পরিবর্তন এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় যে গুণগত পরিবর্তনের কথা বলা হচ্ছে, সেটি তিনি সম্পূর্ণভাবে ধারণ করে কথা বলেছেন। যেহেতু আমরা বিজয়ী হয়েছি, অথবা আমাদের দায়ও বেশি, সেই জন্য দেখবেন যে আগামীকাল কিন্তু আমিরে জামাতের বাসায় যাওয়া বা নাহিদ ইসলামের এনসিপির প্রধানের বাসায় যাওয়া, এবং আমরা মনে করছি যে বৃহত্তর জাতীয় স্বার্থে আমরা কাজ করব। সৌহার্দ্যতাপূর্ণ একটা সম্পর্ক থাকবে, কার্যকর বিরোধী দল থাকবে, কার্যকর সরকার থাকবে। এবার মনে রাখতে হবে, শুধু সরকারের দায় বিরোধী দলের উপর জবাব থাকবে না, সরকারকে নিজেকেও আইনসভার উপর দায় থাকতে হবে। কারণ সরকারি দলেরও অনেকেরও কথা বলার সুযোগ থাকছে, এবং সেও সরকারের কাছে জানতে চাইবে, নিজ দলের সরকারের কাছে। যার ফলে আমাদের রাষ্ট্রের তিনটি বিভাগ, ধরেন নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, তিনটি স্বতন্ত্রভাবে ফাংশন করছে। কারণ আইন বিভাগের কাজ হবে সরকার ঠিকমতো ফাংশন করছে কিনা সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখা। নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ আবার বিচার বিভাগের কাছে ওই দুই বিভাগ সঠিকভাবে ফাংশন করছে কিনা তারও একটা কিন্তু অবজারভেশনের মধ্যে থাকবে। আর জনগণ তো আছেই, যেহেতু গ্রহণযোগ্য নির্বাচনের একটা সার্বজনীন পথ আমরা নিশ্চিত করেছি যে 5 বছর শেষে ক্ষমতায় ছেড়ে আপনাকে নির্বাচন করতে হবে। যার ফলে জনগণের ক্ষমতায়ন যখন হচ্ছে নিশ্চিতভাবে, তখন কিন্তু রাজনৈতিক দলগুলি, সরকারি দল, বিরোধী দল, উভয় কিন্তু যথা উপযুক্ত ফাংশন করার প্রয়োজন রয়েছে। বিরোধী দল মানে শুধু বিরোধিতা করলেই হবে না, বিরোধী দলেরও দায়িত্ব রয়েছে। এবং কিভাবে আপনি বিরোধিতা করছেন, আপনার বিরোধিতা কি শুধুমাত্র হীন রাজনৈতিক স্বার্থে নাকি বৃহত্তর জনগণের সাথে, রাষ্ট্রের স্বার্থে, সেটাও কিন্তু এখানে বিবেচনার বিষয় থাকবে। অর্থাৎ বিরোধী দলকেও কিন্তু সফল হতে হবে বিরোধী দল হিসাবে, সরকারকে তো সফল হতেই হবে। তো আমরা চাইব যেটা, যে একটা কার্যকর পার্লামেন্ট, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের বৃহত্তর স্বার্থ, সে ব্যাপারে রাজনৈতিক দলগুলি কনসার্ন থাকবে, এবং সেটা উত্তরোত্তর সমৃদ্ধ করবার জন্য দেশ এবং জনগণকে যার যার অবস্থান থেকে একটা জোরালো ভূমিকা থাকবে, দায়িত্বশীল ভূমিকা থাকবে। সেই বার্তাটা তিনি দিতে সক্ষম হয়েছেন। জনাব আলম, উনি সম্ভবত সবচেয়ে বেশি জোর দিয়েছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখার উপর, আইনের শাসন ফেরানোর উপর, সুশাসনের কথা বলেছেন, এবং স্পষ্ট করে বলেছেন যে দুর্বলের উপর আক্রমণ করা যাবে না। আমাদের এখানে এবার ভোটের দিন সেই অর্থে সহিংসতা হয়নি বললেই চলে, এমনকি ভোটের ফলাফলের রাতেও এরকম সহিংসতা দেখেন, কিন্তু পরে বেশ কিছু সহিংসতার কথা ব্যারিস্টার নজিব একটু আগে বলছিলেন। জামাত বলছে যে অন্তত 4 জন নিহত হয়েছেন। ফলে আমি যদি ধরে নিই যারা নিহত হয়েছেন তারা রাজনৈতিকভাবে কম ভোট পেয়েছেন, বা তারা দুর্বল, বা তারা ধরেন মানে ধর্মীয়ভাবে মূল কি বলে ইসলাম ধর্মের অনুসারী না, অথবা তারা নারী, অথবা তারা পাহাড়ের মানুষ, দুর্বলের উপর আক্রমণ হবে না, তারেক রহমানের যে বার্তা উনি আন্তর্জাতিক গণমাধ্যম বা সারা পৃথিবীকে দিলেন, এবং তার বিপরীতে ডক্টর নজিব যে পরিসংখ্যান দিচ্ছেন অন্তত 4 জন নিহতের ঘটনা, আপনি সংখ্যা অনুপাত তুলনা করলে এটাকে কম প্রমাণ করতে পারবেন, এবং এটা যে কোনো সময়ের চাইতে কম খারাপ। কিন্তু একটি মৃত্যুও কি প্রত্যাশিত? এবং এইখানে বিএনপির কাছে মানুষের যে পাহাড় সম প্রত্যাশা, সেইটা খানিকটা মানে আপনার হতাশায় পরিণত হতে পারে কিনা? না, একটা মৃত্যু কাম্য নয়, কোনো সংঘাতই কাম্য নয়, কিন্তু সব সংঘাতকে রাজনৈতিকভাবে বিবেচনা করাটাও একটা অন্য ব্যাপার। কারণ একবার একটা নির্বাচন হয়ে যাওয়ার পর যে সংঘাতগুলি বিচ্ছিন্নভাবে হয়েছে, প্রার্থী, সমর্থক, অথবা বংশগত, অথবা আধিপত্য বিস্তার, এটা একটা জিনিস আছে অনাকাঙ্ক্ষিত। ডেফিনেটলি যারা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। বিএনপি এখনও সরকার গঠন করেনি, ডেফিনেটলি এই সরকারেরও দায়িত্ব রয়েছে সেটা তদন্ত করে এখনই ব্যবস্থা নেওয়ার, এবং তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। নিশ্চয়ই বিএনপি সরকার গঠন করলে এটার উপযুক্ত তদন্ত করবে। এবং আরেকটা কথা বলা দরকার, নিহত অনাকাঙ্ক্ষিত, কোনোভাবেই মৃত্যু কাম্য নয়, কিন্তু নিহত হলেই কিন্তু দায় আরেকজনের হয়ে যায় না। অনেক সময় আত্মরক্ষার থেকে তো নিহত হয়। ধরুন আমি আক্রান্তের শিকার হয়েছি, আক্রমণের জন্য দায় ধরেন আপনারই ছিল, কিন্তু আপনি আক্রমণ করার পর হয়তো পাল্টা আক্রমণে আপনি নিহত হয়ে গিয়েছেন, এরকম কিন্তু হয়। সেই জায়গাগুলি মানে রাজনৈতিকভাবে না দেখে ঘটনার সত্যতা যাচাই করে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা দরকার আছে। এত বড় দেশ, এত রাজনৈতিক উত্তেজনা, তার মধ্যে একটা নির্বাচন শেষ হয়েছে, কোনো কোনো জায়গায় কিছু ঘটনা ঘটেছে এরকম, কিন্তু যেভাবে বর্ণনা করা হচ্ছে জামাত ইসলামের পক্ষ থেকে, আমি যতটুকু জানি সেভাবে ঠিক না। আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে ঘটনার বস্তুনিষ্ঠতা যাচাই করেই ব্যবস্থা নেওয়ার ব্যাপারে যদি আমরা
সব দল মনোযোগী হই, তাহলে এই সংঘাত কিন্তু কমবে। কিন্তু আমরা যদি আবার রাজনৈতিকভাবে খালি দায় চাপানোর চেষ্টা করি যে আমরা নিহত হয়েছি দায় অন্য দলের, অথবা অমক নিহত হয়েছে দায় অন্য দলের, তখন কিন্তু বিচারের বাণী নিবৃত্তে কাঁদে। আমি সেই জায়গায় যেতে চাইছি। শেখ আলম, জামাতের পক্ষ থেকে 30টি আসনে পুনঃ ফলাফল গণনা দাবি করে সেই 30 আসনের বিজয়ী প্রার্থীকে শপথ না পড়ানোর জন্য নির্বাচন কমিশন বরাবর একটি দাবি জানানো হয়েছে। নির্বাচন কমিশন যদি এটাকে আমলে নেয়, তাহলে ইলেকশন কমিশনের যে আপনার শুনানি বা যারা এই সেমি কোয়াসি জুডিশিয়াল বডি তাদের কাছে এটি প্রেরণ করতে পারে। ফলে 30টা আসনের ভোট গণনায় কি আসলেও কোনো সংকট ছিল? আমি তা মনে করছি না। ভোট গ্রহণ না, শুধু ভোট গ্রহণ প্রক্রিয়া, গণনা প্রক্রিয়া, ফলাফল প্রক্রিয়া স্বচ্ছভাবে হয়েছে বিধায় আমার জানা এবং আমার দেখা। আমি নিজে যেহেতু নির্বাচন করেছি, 36টা কেন্দ্রে আমি গিয়েছি, সেখানে গণনার সময় আমি উপস্থিত থেকে দেখেছি সব প্রার্থী তার রেজাল্ট শিটে সই করেছে এজেন্টরা, এবং সেখানে নিরপেক্ষভাবে গণনা হয়েছে। যেহেতু হাড্ডাহাড্ডি কয়েকটা লড়াই হয়েছে, উত্তেজনা থাকে, মনে করা হয় যে আমি ডিপ্রাইভ হলেও হতে পারি, বা গণনার মাধ্যমে যদি 2-3 হাজার ভোট বাড়ানো যায় কিনা, এরকম একটা শঙ্কা থাকে। কিন্তু এপিএফ দেখেছেন, জামাত ইসলামের প্রধান কিন্তু গতকালকে বলেছে তিনি ফলাফল মেনে নিয়েছেন, নির্বাচন ভালো হয়েছে এবং এটা একটা ভালো নির্বাচন, অভিনন্দনও জানা হয়েছে বিজয়ী দলকে। তারপর আবার এখানে যাচ্ছে। ওই যে বললাম, আমরা কিন্তু বেরিয়ে আসতে চাই কালচার থেকে, কিন্তু আবার ওখানে একটু থেকে যাচ্ছি। মানে ক্ষমতার অংশ হওয়া বা নিজের আধিপত্য বা নিজের পরাজয়টাকে অন্য কোনো এক্সকিউজ দিয়ে বিতর্কিত করা যায় কিনা, অথবা দলের অন্যদেরকে মেসেজ দেওয়া যায় কিনা চাঙা থাকার জন্য, অথবা দলের সাথে থাকার জন্য ব্যর্থতার দায় নিতে না চাওয়া, এই কালচার থাকার থেকে এই বক্তব্য মনে করে যে জামাত ইসলাম সম্পূর্ণ বিরতে আসতে পারেনি। তারপর আমি বলি যে যেহেতু তারা সন্দেহ করে, তারা এই দাবি করতেই পারে। রাজনৈতিক দল হিসেবে এই দাবি করার খুব অযৌক্তিক বা অন্যায্যতা আমি বলবো না। ধরেন ঢাকার আমিনুল না, আচ্ছা, আমাদেরও আছে মানে কি, যেখানে যেখানে কন্টেস্টে যে হেরেছে সেই প্রার্থী মনে করতে চায় না, মেনে নিতে চায় না যে এই কয়টা ভোটে হারার তো কথা না। আচ্ছা, দেখি আরেকটা চেষ্টা করি, পুনর্গণনা হলে কিছু হয় কিনা। এই অবুঝ মনকে আপনি সান্ত্বনা দেবেন কী করে? আলটিমেটলি নির্বাচন কমিশন যদি দায়িত্ব পালন যেভাবে করেছে, ডেফিনেটলি আস্থা রাখাটাই শ্রেয়, বিতর্ক তৈরি না করে। আমরা একটা ভালো নির্বাচন করেছি, একটা ভালো সরকার বিরোধী দল গঠন করতে যাচ্ছি। জামাত ইসলামকে অভিনন্দন, অনেক ভালো তারা করেছে। ফ্যাসিবাদের পতনের পর একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হতে পারে বলে যে শঙ্কা ছিল, তার থেকে উত্তরণের একটা সুযোগ আমাদের হয়েছে। ধরেন জামাত এনসিপি জোট বেশ ভালো করেছে। এই অগ্রযাত্রার প্রতি এবং মানুষের প্রতি আস্থা রাখতে হবে। আমাদের মানুষ অকুণ্ঠ সমর্থন দিয়ে, রায় দিয়ে, আস্থা দিয়েছে আর রেখেছে, ডেফিনেটলি সেভাবে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই।